আফ্রিকার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে যখন আপনি প্রবেশ করতে যাবেন, তার প্রবেশদ্বারে লেখা আছে, যদি কোনো একটি জাতিকে আপনি ধ্বংস করতে চান তাহলে তার হাতে বন্দুক তুলে দেওয়ার দরকার নেই, তার শিক্ষাটাকে দিন, সেই জাতি এমনি এমনি শেষ হয়ে যাবে। আমরা বর্তমানে এমন একটি আর্থ সামাজিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি, যে পরিবেশ আমাদের জাতিগত, সাংস্কৃতিক এবং মূল্যবোধগত ক্ষেত্রগুলিকে এমন একটি মানদণ্ডে এনে দাঁড় করিয়েছে, যে মানদণ্ডে দাঁড়িয়ে আমরা খুব স্পষ্ট করে বুঝতে পারছি যে জাতি ও ধারিতার চরমতম সংকটের সময়গুলির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। এই জাতি খুব স্বাভাবিকভাবে আমি বাঙালি জাতির কথাই বলছি। এই জাতি যত রকমের ক্রাইসিস এই মুহূর্তে আছে, তার মধ্যে বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ ক্রাইসিস এখন শিক্ষা। আমরা প্রত্যেকে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত, আর প্রত্যেকে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকতা করছি। ফলে এই মুহূর্তে শিক্ষার কি পরিস্থিতি, কিভাবে শিক্ষা সমাজকে ধ্বংস করছে, সে নিয়ে বোধহয় আমাদের প্রত্যেকেরই কম বেশি অন্তর্দৃষ্টি আছে। আসলে শিক্ষার সঙ্গে শাসকের সম্পর্কে একটা বিপ্রতীপ সম্পর্ক আছে। মানে এমনটা নয় যে শিক্ষকদেরকে শাসক সমাজ বা শাসককুল বরাবর খুব ভালো চোখে দেখে এসেছে। ইতিহাস অন্ততপক্ষে সেই রকমের দলিল দেখে না। একটা সময় ছিল যখন ধরা যাক আজ থেকে আমরা যদি 2 প্রজন্ম কি 3 প্রজন্ম আগে পেরিয়ে যায়, অর্থাৎ আমি নই, আমার বাপ ঠাকুরদার সময়েও যদি যায়, তাহলে বুঝতে পারা যাবে সমাজ তখন শিক্ষকদেরকে অন্যরকম ভাবে দেখত। কিভাবে দেখত? সমাজ দেখতেন যে মাস্টার মশাইয়ের চাল নেই, চুলো নেই, ছেঁড়া পাঞ্জাবি, ছেঁড়া জুতো, বাড়িতে বন্যা দায়ে তিনি আক্রান্ত, এবং তার সংসার অন্যের দয়ায় পরানুকূলে কেটে যাচ্ছে। ফলে সেই শিক্ষককে একটা সময় ছিল যখন সমাজ করুণা করত। আজকে আমরা যে পেশায় আছি, অন্ততপক্ষে সমাজ আমাদের করুণা করার মতন জায়গায় নেই। এখন সব থেকে দুর্বিষহ বিষয়টি হলো এই, সমাজ যাকে করুণা করতে পারে না, সমাজ তাকে হিংসা করে। যে কারণে সমাজে আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষক হিংসার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। আপনারা খুব সম্প্রতি দেখেছেন, কলকাতাতে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকরা যখন রাস্তায় নেমেছে, তখন শিক্ষকদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে, সম্ভবত হীরক রাজার দেশে স্বয়ং হীরক রাজাও সেই রকম ভাবে শিক্ষকদের অত্যাচার করে। কিন্তু হীরক রানীর দেশে সেই অত্যাচারের নমুনা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে শুধু শিক্ষক নয়, সামগ্রিকভাবে শিক্ষকতার এই পেশাটা এমন একটি সংকটের মুখে এসে দাঁড়িয়েছে যে কে শিক্ষক এবং কে শিক্ষক নয়, এই ধারণাটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর প্রত্যেকে দেখতে পাচ্ছি যে শিক্ষক রাস্তায় দাঁড়িয়ে আছে, শিক্ষক তার শরীরের সমস্ত অঙ্গবস্ত্র খুলে দিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলছে আমি শিক্ষক, এবং আমাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি শিক্ষক। এর থেকে কষ্টকর পরিস্থিতি বোধহয় তার জীবনে আর কিছু হয়। কিন্তু এই সত্যের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা জানতাম যে সত্য খুব নগ্ন, কিন্তু সত্য শুধু নগ্নই নয়, তার সঙ্গে সঙ্গে সত্য ভয়াবহ। এবং আমরা সেই ভয়াবহ সত্যের পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, এবং যত এগিয়ে যাচ্ছি তত বুঝতে পারছি যে সমাজ, শিক্ষক, শিক্ষকতা এবং সামাজিক পরিস্থিতি এমন একটা দায়গ্রস্ত অবস্থায় এসেছে যে এটা আমরা না ঠিক করে গলাধকরণ করতে পারছি, না বলে ফেলতে পারছি। এখন আমি যখন নিজের ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে দেখতে যাই, বুঝবার চেষ্টা করি, সবকিছু একটা জায়গায় বিচারধারা ভিত্তিক হয় না। আমি যখন কোন বিষয়ে আলোচনা করতে যাই, মানুষকে দুটো কথা সবসময় বলি যে বিচারধারা আর বিচার বোধ দুটো এক জিনিস নয়। বিচার বোধ হচ্ছে খুব ব্যক্তিগত ক্ষেত্র, যেটা মানুষ তার পারিবারিক শিক্ষা, তার মূল্যবোধ, তার সংস্কার, তার সংস্কৃতি, এগুলোর থেকে ধীরে ধীরে ক্রমশ বড় হওয়ার পরিস্থিতির মধ্য দিয়ে রপ্ত করে। আর বিচারধারা হলো এটাই যে সেই সমস্ত চিন্তা ভাবনাগুলি যে সমস্ত মানুষজনদের হাতে নির্মিত হয়, তখন মনে হয় যে আমার চিন্তা ভাবনার সঙ্গে এই সমস্ত মানুষজনের চিন্তা ভাবনা মিলে যাচ্ছে, এক হচ্ছে, তখন আমরা সেই সমস্ত চিন্তা ভাবনা অনুসরণ করি, তা স্মরণ করি, তখন সেটা হয় বিচারধারা।
যে মানুষের বিচারবোধের ধারণা তৈরি হয়নি সেই মানুষের কিন্তু বিচারধারার ধারণা তৈরি হবে না। বাংলাতে, বিশেষত আমাদের আজকের এই বিভক্ত বাংলাতে দেখতে পাওয়া যাচ্ছে মানুষের মধ্যে বিচারবোধ তৈরি হয়। যে মানুষের মধ্যে বিচারবোধ তৈরি হয়নি সেই মানুষের মধ্যে বিচারধারা তৈরি হবে না, এটা খুব স্বাভাবিক। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, যে সামাজিক অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই অবক্ষয় কিন্তু বিচারধারাগত নয়, এই অবক্ষয় হলো বিচারবোধগত। বঙ্গীয় সমাজ কিন্তু এরকমটা ছিল না। আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, বাংলার ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে বাংলার ইতিহাস হচ্ছে একটি গৌরবজ্জ্বল একটি অধ্যায়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, ভারতবর্ষের এত বড় একটা ম্যাপের আপনি যে অঞ্চলের কথাই বলুন না কেন, এই স্বাধীনতা সংগ্রামে মূলত দুটো স্টেট, দুটো রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। একটা স্বয়ং বঙ্গ এবং আরেকটা হলো পাঞ্জাব প্রদেশ। এর বাইরে আরো অন্যান্য অঞ্চল ছিল, মহারাষ্ট্র ছিল, গুজরাট ছিল, তামিলনাড়ু ছিল, কেরালা ছিল, কিন্তু তারা কখনোই বাংলা এবং পাঞ্জাব প্রদেশের মতন ছিল না। এবং লক্ষণীয়ভাবে দেখতে পাওয়া যাবে যে দেশ স্বাধীন হওয়ার পর বাংলা এবং পাঞ্জাব এই দুই প্রদেশের উপরে সব থেকে বেশি পরিমাণ আক্রমণ হয়েছে, এবং এই আক্রমণটা হলো শিক্ষায়। কংগ্রেসি জমানায় আমরা প্রত্যেকে দেখে এসেছি, যতগুলো জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে, এই জাতীয় শিক্ষানীতিগুলি কিন্তু কখনোই শিক্ষার মূল ক্ষেত্রকে, মূল কাঠামোকে কোনো রকম ভাবে নির্মাণ করে, এবং সেই মূল কাঠামোকে নির্মাণ করেনি বলে আজকে শিক্ষার পরিস্থিতি এরকমটা। ভারতবর্ষের শিক্ষাকে প্রথম নষ্ট করলো কি, যদি আজকে এই প্রশ্নে আসে। এই শিক্ষা তো নিজস্ব একটা কাঠামো ছিল, সেই কাঠামো দীর্ঘ হাজার হাজার বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে কিন্তু অগ্রসর হয়ে এসেছিল। এই কাঠামো প্রথম ধ্বংস করলো মেকলের মিনিটস। মেকলে সাহেব তিনি যখন মিনিটস তৈরি করলেন, যে মিনিটসের উপর পরবর্তীকালে ভারতবর্ষের শিক্ষার ফ্রেমওয়ার্ক তৈরি হলো, সেই শিক্ষার ফ্রেমওয়ার্কে বলে দেওয়া হলো যে এবার থেকে আমাদের আর শিক্ষিত লোকের দরকার নেই, আমাদের কেরানি দরকার। এবং তারপর থেকে দেখা গেল কি না, ইংরেজি শিক্ষা, মূলত ইংরেজি শিক্ষা, তারা কিন্তু কেরানি নির্মাণ করার কাজেই অগ্রসর হলো। তারা কোনো রকম ভাবে কিন্তু আর মানুষ তৈরির কাজে অগ্রসর হলো না। সেখান থেকে পরবর্তীকালে যখন আমরা শিক্ষিত হলাম, দেশ স্বাধীন হলো, প্রথম বিশ্ববিদ্যালয় কমিশন তৈরি হলো। সেই বিশ্ববিদ্যালয় কমিশন প্রথমেই যে শিক্ষার উপর গুরুত্ব দিল, যতই তার গাল ভরা সুন্দর সুন্দর কথা থাক না কেন, তার মূল লক্ষ্য হলো এইটা যে মানুষকে শুধুমাত্র কর্ম বা বৃত্তির সঙ্গে যুক্ত করতে হবে। সেই শিক্ষার কাঠামোর সঙ্গে কোথাও আধ্যাত্মবাদ নেই। এখন সমস্যা হলো এই যে ভারতবর্ষের মূল প্রেক্ষিতের কাঠামোটি হলো তার আধ্যাত্মবাদ, এবং ভারতবর্ষের এই মূল প্রেক্ষিতের কাঠামোটিকেই যদি আপনি তার সামগ্রিক রূপ থেকে বাদ দিয়ে দেন, তাহলে ভারতবর্ষ থাকে না। ফলে যে ভারতবর্ষকে নির্মাণ করবার কথা ভাবা হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর, আমরা আসলে সেই ভারতবর্ষের থেকেই দূরে সরে গেছি, এবং বাংলা সেই ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। যে বাংলা তার ঐতিহ্যবাহী গৌরবোজ্জ্বল ইতিহাসকে নিয়ে অগ্রসর হয়েছিল, আজকে সেই ইতিহাস আমরা ক্রমশ ভুলে যাচ্ছি। আমি জানি, ধরা যাক আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় শিক্ষার মধ্য দিয়ে অগ্রসর হয়েছি। রাজা গোপালের নাম কমজন জানে। রাজা গোপাল হলেন সেই ব্যক্তি যিনি সেই সময় দাঁড়িয়ে মুসলিম আক্রমণকারী, যাদেরকে সুফি বলা হয়, এই সুফি, দরবেশ, এই শব্দগুলো শুনতে খুব সুন্দর লাগে, খুব সাধু লাগে, কিন্তু এর ভিতরে যেভাবে বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করে দেওয়ার যে নেচার ধরা পড়েছে, সেই নেচার নিয়ে কেউ চিন্তা ভাবনা করে না। এডওয়ার্ড এটন, তিনি আমেরিকার একজন গবেষক। তিনি যখন বাংলা নিয়ে কাজ করতে এলেন, মূলত তখন অবিভক্ত বাংলা, তিনি দেখবেন যে বাংলার ডেমোগ্রাফিক স্ট্রাকচার কি কারণে চেঞ্জ, এবং তিনি চেঞ্জ করতে গিয়ে দেখলেন যে এই ডেমোগ্রাফিক স্ট্রাকচার চেঞ্জ হওয়ার মূল কারণ হচ্ছে জমি। যে সমস্ত মানুষজনরা ধর্মান্তরিত হয়েছিল, তার ধর্মান্তরকরণের মূল কারণ হচ্ছে জমির প্রতি লোভ। এবং তখন মুসলিম শাসক সম্প্রদায় ছিল, তারা কিন্তু মানুষকে এইরকম ভাবে গুচ্ছের জমির পাট্টা বিক্রি করে গিয়েছিল। সমগ্র পূর্ব বাংলা অঞ্চলটা এইরকমটাই। লোকে যেরকম করে মনে করে যে ব্রাহ্মণ্যবাদ এরকম ভাবে এর জন্য দায়ী, ব্রাহ্মণ্যবাদকে সব জায়গায় দায়ী করলে হবে না। কিছু জায়গায় ব্রাহ্মণ্যবাদের সমস্যা থাকতে পারে, কিন্তু সবকিছু ব্রাহ্মণ্যবাদের নাম দিয়ে চালিয়ে দেবে, এটা হতে পারে না। আসল সত্যটা অন্য জায়গায় লুকিয়েছে। আসল সত্যটা হলো এইখানটাতেই, যে সমস্ত মানুষজনরা ধর্মান্তরিত সেদিন হয়ে গেল, তাকে তার ধর্মান্তরণের কিছু একটা কারণ জানাতে হবে। তাকে জানানো হলো যে ব্রাহ্মণ্যবাদ, অত্যাচার। শুধু চট্টগ্রামের পার্বত্য প্রদেশে যে সমস্ত মানুষজনরা ধর্মান্তরিত হলেন, সেখানে কোনো ব্রাহ্মণ ছিল না, তাদেরকে অত্যাচার করবেন। কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনাটি ঘটবার ফলে ধীরে 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 বাংলার যে ডেমোগ্রাফিক কাঠামো পরিবর্তিত হয়ে গেল, সেই ডেমোগ্রাফিক কাঠামোর আজকে আমরা আসলে এর পিছনে যে জিনিসটা কাজ করলো, সেটি হলো এই যে বাংলার উপর আক্রমণ শুধু বাংলার উপর আক্রমণ ছিল না,
সেদিন বাংলার উপর আক্রমণ ছিল মূলত বাংলার আধ্যাত্মবাদের উপর আক্রমণ। ভারতবর্ষের উপরে আক্রমণ সেদিন ভারতবর্ষের উপরে আক্রমণ ছিল না, ভারতবর্ষের উপরে আক্রমণ ছিল ভারতবর্ষের আধ্যাত্মবাদের উপর আক্রমণ। না হলে একটা সোমনাথ মন্দির সেখানে 17 বার আক্রমণ করার কারণ খুব স্বাভাবিক। তাতে যদি সোনা দানা থেকে থাকে, একবার দুবার আক্রমণ করবার পরে সমস্ত সোনা দানা শেষ হয়ে যায়। 17 বার কেন? বারবার বারবার মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি যতবার করে তুলবে আমি ততবার পাবো। কিন্তু এটা আমাদের সহায়, আমাদের সৌভাগ্য যে আমরা বারবার করে গড়ে তুলতে পেরেছি, আমরা এখনো গড়ে তুলতে পারছি। এবং এখনো গড়ে তুলতে পারছি বলেই আমরা চরম দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়েও কিছু স্বপ্ন দেখছি। এই মুহূর্তে বাংলার যে সমস্ত ক্ষেত্রগুলিতে ঢুকছে, সেই সমস্ত ক্ষেত্রগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ধুঁকুনি পাওয়া অঞ্চল বা ক্ষেত্র হলো শিক্ষা। তোমরা বুঝতে পারছি, আমরা প্রত্যেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে গিয়ে দেখতে পাচ্ছি যে প্রাইমারি স্কুলগুলোতে একজনই মাত্র মাস্টার মশাই, তিনি স্কুলে ঝাড় দিচ্ছেন, তিনি দরজার তালা খুলছেন, তিনি দরজা বন্ধ করছেন, তিনি ছাত্রছাত্রী পড়াচ্ছেন। এটা হতে পারে? এমনকি তিনি মিড ডে মিল সার্ভ করছেন। এটা হতে পারে? যেখানে বলা হচ্ছিল শিক্ষা তার জাতির কাঠামো, সেই জাতির কাঠামো থেকে সম্পূর্ণ রকমভাবে জাতিটাকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা চলছে। শুধু তাই নয়, জাতিটা কি এবং কারা সেই জাতির অন্তর্ভুক্ত সেটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে বাংলাতে, পশ্চিম বাংলাতে আমরা যে সরকারের অধীনে জীবনযাপন করছি, সেই সরকার আমাদের বারংবার আমাদের এথনিক কালচার, এথনিক ক্যারেক্টারকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের সংস্কৃতিকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এটা একটা মিশ্র সংস্কৃতি। না, সংস্কৃতি তার বহমানতায় কোথাও কোথাও মিশ্র হয়েছে ঠিক, কিন্তু সংস্কৃতির যে মূল স্বভাব, সেই মূল স্বভাব থেকে কিন্তু আমরা সরে যাইনি। আমরা প্রত্যেকেই আমাদের বাড়ির গুরুজনদেরকে প্রণাম করি, আমরা প্রত্যেকেই সকালবেলায় ঘুম থেকে উঠে কম করে সূর্য নমস্কার করি বা নমস্কার করবার চেষ্টা করি, বা না করলেও এটুকু জ্ঞান আছে যে সূর্য নমস্কার করতে হয়। ফলে এটা আমাদের ঐতিহ্যের অঙ্গ। এই ঐতিহ্য থেকে যখন আমরা সরে যাব, তখন আসলে আমরা আমাদের নিজেদের থেকে সরে যাব। এবং আমাদের এই অবক্ষয়ের সূচনাটা এইখান থেকেই হয়েছে। দেশ যখন স্বাধীন হলো, তখন পশ্চিমবঙ্গের সরকারে কংগ্রেসের প্রথম যে জমানা, প্রথম যে ফেজ, সেই ফেজে যে যে কাঠামোগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, তার মধ্যে শিক্ষা খুব সামান্য পরিমাণ গুরুত্ব লাভ করেছে। তাও আমি খুব বেশি দোষ দিচ্ছি না, সেই জমানা গেছে তো গেছে। অসম্ভব ক্ষতি হলো বাম জমানা। বামেদের মধ্যে একটা অদ্ভুত রকমের বৈচিত্র্য দেখতে পাওয়া গেল যে তারা অন্যান্য ক্ষেত্রগুলোকে অন্য দিক থেকে ফ্লারিশ করলো। আজকে যে মাত্রা এডুকেশনের কথা বলা হচ্ছে, একটা ডেমোক্রেটিক কাঠামো, একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, এই গণতান্ত্রিক ব্যবস্থায় যখন বলে দেওয়া হচ্ছে যে রাষ্ট্র কখনো ধর্মীয় শিক্ষা সম্প্রসারণে সহায়তা করবে না, তাহলে মাদ্রাসা শিক্ষা এলো কোথা থেকে? অথচ পশ্চিমবঙ্গে আজকে বহাল তবিয়তে মাদ্রাসা শিক্ষা চলছে, এবং বর্তমান যে রাজ্যের সরকার, সেই রাজ্যের সরকার মাদ্রাসা শিক্ষায় 5,800 কোটি টাকার মতন ব্যয় বরাদ্দ করছে। তাহলে উদ্দেশ্য খুব স্পষ্ট, উদ্দেশ্য কিন্তু জনকল্যাণ নয়, উদ্দেশ্য হলো বিভেদকামী মানসিকতাকে আরো স্পষ্ট করে তোলা। এবং আমাদের মধ্যে থাকা, আমাদের সম্প্রদায়ের মধ্যে থাকা বিভিন্ন মানুষজন, তারা এখনো পর্যন্ত এই বিভেদকে বুঝতে পারছে না যে কিভাবে এই বিভেদের রাজনীতিটাকে তারা সম্প্রসারিত করছে। ইতিহাস একটা কথা খুব স্পষ্ট করে বোঝায় যে শিক্ষকের সঙ্গে কিন্তু শাসকের সম্পর্ক কোনো কালে খুব মসৃণ ছিল না। এমনটা নয় যে আগামী দিনেও এই সম্পর্ক খুব মসৃণ হবে, যে শাসকই আসুক, আমাদের পছন্দের শাসকই আসুক। শিক্ষকের মূল ভূমিকা হলো আদর্শগত, ওই বিচারবোধের জায়গা থেকে। আমি এখানে বিচারবোধের জন্য, আপনি এখানে বিচারবোধের জন্য। এই বিচারবোধ আমাদেরকে বিচারধারা নির্মাণ করতে সাহায্য করে। আমরা জানি যে এই ভারতবর্ষে যদি হিন্দু না থাকে, তাহলে ভারতবর্ষকে আর কেউ কোনোদিন হিন্দুস্তান বলতে পারে। ফলে ভারতবর্ষের ঐতিহ্যগত যে কাঠামো, তার মূলীভূত যে রূপ, সেই রূপকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে তার মূলীভূত চিন্তাকেও বাঁচিয়ে রাখতে হবে। এবং এই মূলীভূত চিন্তাকে বাঁচিয়ে রাখবে কে? এর বিয়ারার কারা, এর বহনকারী কারা? আমি, আপনি, আপনাদের মতন লোকজন। আমরা যদি আজকে এই বহন করাটাকে ভুলে যাই এবং এই বহন করার ধারা থেকে সরে যাই, তাহলে ঘটনা হবে এটাই যে আমরা পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু আর কিছু রাখবো। ভারতবর্ষে, তথাপি বাংলার, বিশেষত পশ্চিম বাংলায় আজকে আমরা এমন একটা অন্ধকার সংস্কৃতির মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি, যে সংস্কৃতি প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে জানান দিচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের গায়ে হাত তোলা যায়, এটা খুব স্বাভাবিক। শিক্ষকের গায়ে জলের জগ ছুড়ে দেওয়া যায়, এটা খুব স্বাভাবিক। শিক্ষককে অত্যাচার করা যায়, তাকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে পেটানো যায়, মারা যায়, এটা খুব স্বাভাবিক। এবং ধীরে 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 এই অস্বাভাবিক মানসিকতাকে আমরা স্বাভাবিক করে তুলছি, কারণ আমরা স্বীকার করছি এটা হতে পারে, আমরা প্রতিবাদ করছি না, আমরা মেনে নিচ্ছি। এবং এই মেনে নেওয়ার ফলাফল হচ্ছে এই
যে এই সমাজ কিন্তু শিক্ষক থেকে বিমুখ হয়ে গেছে। দুটো কারণে বিমুখ হয়েছে। এক, শিক্ষক সব জায়গায় খুব সৎ কাজ করছে এমনটা নয়। আর 2 নম্বর হলো এটাও যে শিক্ষকের প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। দৃষ্টিভঙ্গি পাল্টে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ আমি একটু আগেই বললাম, যে সমাজ আপনাকে একসময় করুণা করতো, আজকে সেই সমাজ আপনাকে করুণা করতে পারে না। কারণ যেহেতু করুণা করতে পারছে না, অতএব হিংসা করছে। এটা তার খুব স্বাভাবিক লক্ষণ। দ্বিতীয় একটি লক্ষণ হচ্ছে এইটা যে শিক্ষক এবং শিক্ষকতার পেশা সমাজ থেকে বিচ্ছিন্ন। কি করে বিচ্ছিন্ন? আমরা প্রত্যেকেই এক একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি ছোটবেলা থেকে যেহেতু জেনে এসেছি যে স্কুল ইজ দ্য মিনিয়েচার ফর্ম অফ সোসাইটি। একদম নয়, এটা ভুল শিক্ষা। স্কুল কখনোই সোসাইটির মিনিয়েচার ফর্ম হতে পারে না। একটা গোটা অঞ্চল থেকে যদি স্যাম্পেল বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, বিভিন্ন জায়গায় স্যাম্পেল সেই অঞ্চলের লক্ষণটুকুকে স্পষ্ট করে, সেই অঞ্চলটিকে স্পষ্ট করে না। ফলে স্কুল সমাজের সামগ্রিক দৃষ্টিভঙ্গির একটা দৃষ্টিভঙ্গিকে মাত্র তুলে ধরে, সমগ্র সমাজকে তুলে ধরে না। যে কারণের জন্য আমরা, এটা আমাদের একটা অহং সত্তা হতে পারে, শিক্ষক হিসেবে আমাদের কোথাও গিয়ে ভিতরে একটা অহং বোধ কাজ করে, সেই বোধ থেকে হতে পারে। কিন্তু আসল জায়গাটি সেটি নয়। আসল জায়গাটি হলো এটাই যে বিদ্যালয় তথা স্কুল ও সমাজ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার শিক্ষার কাঠামোর জন্য বিচ্ছিন্ন হচ্ছে, তার মূল্যবোধগত দৃষ্টিভঙ্গির জন্য বিচ্ছিন্ন হচ্ছে, তার পেশাগত চিন্তা ভাবনার জন্য বিচ্ছিন্ন হচ্ছে এবং আরো অন্যান্য কিছুর জন্য বিচ্ছিন্ন হচ্ছে। এখন শিক্ষক কি? এই কথাতে যদি আমরা আসি, অনেকে মনে করেন যে শিক্ষক শুধুমাত্র হচ্ছে এমন একটি পেশা যা ভবিষ্যতে তৈরি করবে। শিক্ষক সম্পর্কে সমাজের ধারণা কিন্তু এরকমটা নয়। সমাজ মনে করতো যে শিক্ষক হলো ত্যাগের ধর্ম, শিক্ষকতা হচ্ছে ত্যাগের ধর্ম। যিনি শিক্ষক হবেন তিনি ত্যাগ করবেন। কি ত্যাগ করবেন? তিনি তার ব্যক্তিগত ক্ষেত্র থেকে ত্যাগ করবেন, তিনি তার দৈনন্দিন জীবন থেকে ত্যাগ করবেন, তিনি তার পারিবারিক ক্ষেত্র থেকে ত্যাগ করবেন, কিন্তু তার মূলগত যে রূপ বা স্বভাব, এই স্বভাব হবে ত্যাগের স্বভাব। কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে শিক্ষক সম্পর্কে সমাজের যে দৃষ্টিভঙ্গি, যে চিন্তা ভাবনা, সেটা ত্যাগ থেকে সরে যাচ্ছে। যে কারণে শিক্ষক যেমন একদিক থেকে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ঠিক সেরকম আজকের যে শাসক দল, সেই শাসক দলের পক্ষে সহজ হয়ে যাচ্ছে যে শিক্ষককে সমস্ত জায়গায় ভিকটিম করে তোলা এবং শিক্ষককে সমস্ত জায়গায় অপরাধী করে তোলা। দেখুন, চারদিকে তাকিয়ে দেখুন, যে কোনো জায়গায় যখনই কোনো কিছু ঘটনা ঘটছে না কেন, সবার আগে দোষ চলে যাচ্ছে শিক্ষকের কাছে। কেন শিক্ষকের কাছে দোষ চলে যাচ্ছে? কারণ শিক্ষক হচ্ছে খুব নরম মাটি, এখানে যে যখন ইচ্ছে পারবে দাবাদাবি। এবং এই নরম মাটির জন্য সবাই যদি দাবাদাবি করে যায়, লোকে এটা ধরে নিয়েছে, টেকেন ফর গ্রান্টেড করে ফেলেছে যে শিক্ষককে নিয়ে যা ইচ্ছে তাই করে এবং যা ইচ্ছে তাই করছে। আজকে একটা সামান্য ডিএ, এটা অধিকার কি অধিকার নয়, এর জন্য আমাদেরকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটাছুটি করতে হয়েছে। একটা রাজ্য সরকার দিনের পর দিন, রাতের পর রাত আমাদেরকে এক প্রকার বুড়ো আঙুল দেখে বুঝিয়ে দিয়েছে, তোমরা কেউ নও, তোমরা ভোট ব্যাংক নও, তোমাদের কাছে তোমাদের আমাদের জন্য কোনো গুরুত্ব নেই। এবং আমরা সেটা দিনের পর দিন দেখে গেছি। আমরা কখনো এটা ভাবতে পারছি না, ভাবতে চাইছি না যে আমরাও কিন্তু সোসাইটির একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী উপাদান। আমরা যদি রাস্তায় নেমে যেতে পারি, তাহলে আমরা সমাজকে যেভাবে পরিবর্তন এনে দিতে পারি, যে পরিবর্তন সমাজ চাইছে, সেই পরিবর্তনের মুখ আমরা। সমস্যা হলো এটাই যে আমাদের শিক্ষার সম্পর্কের যে মূল ধারণাটা একটা ত্রুটি হয়ে গেছে। প্রাচীন ভারতবর্ষে যিনি আচার্য হতেন, তার 2 রকমের জ্ঞান থাকতো, একটা শস্ত্রের জ্ঞান আর একটা শাস্ত্রের জ্ঞান। আমরা যত সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে গেছি, যে আমাদের শাস্ত্রের জ্ঞান বাড়েনি, শস্ত্রের জ্ঞান বাড়েনি। আমরা হয়েছি কি, আমরা এক একজন এক একটি অঞ্চলের স্পেশালিস্ট হয়েছি। কেউ সাইকোলজি স্পেশালিস্ট, কেউ সোসিওলজি স্পেশালিস্ট, কেউ ম্যাথমেটিক্স স্পেশালিস্ট, কেউ বা ফিজিক্স, কেমিস্ট্রি, এই সমস্ত। ফলাফল হলো এটাই যে আমরা স্পেশালিস্ট হলাম ঠিকই, কিন্তু আমরা সামগ্রিকভাবে যে ভারতবর্ষের আধার, সেই আধার হয়ে উঠতে পারলাম। এই আধার হয়ে উঠতে পারলাম না বলে ভারতবর্ষের যে আধ্যাত্মবাদ, সেই আধ্যাত্মবাদ কিন্তু আমাদের থেকেই সরে গেল। যে আধ্যাত্মবাদ একটা সময় পর্যন্ত এই গুরুকুল ব্যবস্থার মধ্য দিয়ে প্রবাহিত হতো, সেই আধ্যাত্মবাদ ধীরে ধীরে আমাদের শিক্ষার কাঠামো থেকে সরে গেল। যে মেটেলের মিনিটসের হাত দিয়ে ভারতবর্ষের শিক্ষার চরিত্রকে চেঞ্জ করে দেওয়ার, পাল্টে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেই পরিকল্পনায় কিন্তু অবধারিতভাবে এগিয়ে গেল কোথায়? জাতীয় শিক্ষানীতি 1986-তে, রাজীব গান্ধীর সময়ের শিক্ষানীতি। সেই শিক্ষানীতিতে অনেক কিছু নিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু আধ্যাত্মবাদ নিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আসলে লোকে মনে করে যে আধ্যাত্মবাদ হচ্ছে সব থেকে দুর্বল জায়গা, এর বোধহয় কোনো প্রয়োজন নেই। তো আমরা জানি যে আমাদের জীবনযাপনে, আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে আধ্যাত্মবাদ কতখানি গুরুত্বপূর্ণ উপাদান। আধ্যাত্মবাদ ব্যতীত আমাদের কারো কোনো পৃথক, আলাদা, স্বতন্ত্র সত্তা থাকতে পারে না, নেই। এবং বরাবর দেখা গেছে যে
আমাদের যে শিক্ষার নীতিগুলি একের পর এক তৈরি হয়েছে, সেই শিক্ষা নীতিগুলি ইউরোপীয় ধারণা, ইউরোপীয় চিন্তা ভাবনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন একটা সমাজের দিকে তাকাবো, বিশেষত আমি আমার নিজের সমাজের দিকে যখন তাকাবো, এই বাংলার মানচিত্রের দিকে যখন তাকাবো, তখন বুঝতে হবে দুটো জিনিস, যেটা আমি অন্তত পক্ষে অনুভব করেছি। এক, শিক্ষকরা সমাজ থেকে দূরে সরে গেছে কিছুটা তাদের চারিত্রিক কারণের জন্য। আর দুই, সমাজ শিক্ষক থেকে দূরে সরে গেছে কিছুটা তাদের প্রয়োজনের কারণে বা স্বার্থের কারণে। আমরা কোথাও কি মেলবন্ধনের জায়গাটিকে তৈরি করতে পারছি না, এবং সেই জায়গাটিকে তৈরি করতে পারছি না বলে কোথাও গিয়ে সমাজের সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে, বা সমাজ হয়তো আমাদেরকে চাইছে না, এবং সেই কারণে এটা বর্তমান শাসক সরকারের পক্ষে খুব সহজ হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কে যা ইচ্ছে তাই করে দেওয়া। কারণ মানুষ এটাকে সহজ বা টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে ধরে নিচ্ছে। কিন্তু এইভাবে একটা সমাজ চলতে পারে, এইভাবে একটা অঙ্গরাজ্য, একটা রাষ্ট্রীয় কাঠামো চলতে পারে না, যেখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো দিন যে কোনো মুহূর্তে শিক্ষকদেরকে কুকুর, ছাগল, গরু, ভেড়া ইত্যাদি ইত্যাদি বলে দিয়ে যাবে এবং আমরা সেটা মেনে নিয়ে যাবো। এটা হতে পারে না। আমাদের প্রত্যেকের আত্মসম্মান আছে, আমাদের প্রত্যেকের আত্মবোধ আছে। আমরা প্রত্যেকেই জানি যে আমরা যেভাবেই আসি না কেন এই পেশার মধ্যে প্রত্যেকের নিজস্ব ক্ষেত্রে পরিশ্রম আছে, ত্যাগ আছে, তিতিক্ষা আছে। ফলে এই পরিশ্রম এবং ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা যখন আজকের এই পেশাতে এসে দাঁড়িয়েছি, আমরা কিন্তু আমাদের নিজস্ব মূল্যবোধের জায়গায় বলিয়ান। আমরা কিন্তু জানি আমাদের কি কর্তব্য। এখন শিক্ষককে যে কাজটি করতে হবে, শিক্ষক দীর্ঘদিন ধরে যে কাজটি করে আসেনি, শিক্ষক মনে করতো যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই তাকে আটকে থাকলে বোধহয় তিনি বোধহয় একজন অত্যন্ত উজ্জ্বল শিক্ষক হবেন। বোধহয় আজকে আর সেই সময় বা সেই পরিস্থিতি নেই। আমাদেরকে সম্ভবত আজকে রাস্তায় নামতে হবে। কোন এককালে যখন প্রয়োজন হতো, তখন এই গুরুকুল ব্যবস্থায় শিক্ষকরাই কিন্তু, যেমন তিনি শাস্ত্র পড়াতেন, প্রয়োজন পড়লে তিনি শস্ত্র তুলে নিতেন। আমাদের কিন্তু আজকে এই সময় এসেছে, শস্ত্র মানে আমরা অস্ত্র তুলে নেব না, ঠিক গণতান্ত্রিক ব্যবস্থায় সেগুলো কখনোই কাম্য নয়। কিন্তু এই অস্ত্র আমাদের সরস্বতী হতে, বাক্য সরস্বতী হতে, আমরা কথা বলার মধ্য দিয়ে, আমরা লেখার মধ্য দিয়ে, আমরা সমাজের বিভিন্ন পরিসরে আলোচনার মধ্য দিয়ে, চিন্তা চর্চার মধ্য দিয়ে মানুষের চিন্তা ভাবনাকে পাল্টাতে পারি। আমাদেরকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের যদি মনে হচ্ছে যে আমি এই ঘরের মধ্যে থেকে খুব রক্ষিত থাকবো, খুব সুরক্ষিত থাকবো, হতে পারে না। কারণ সেই দিন আমাদের আর নেই। এবং আমরা এই 2026 সালের যে রাজনৈতিক পরিবর্তনের কথা কল্পনা করছি, বিবেচনা করছি, যদি এই রাজনৈতিক পরিবর্তন না আসে, তাহলে সমাজে শিক্ষক নামক পেশাটির আর কোনো ভূমিকা, প্রয়োজন, গুরুত্ব কিচ্ছু না, সব শেষ হয়ে যাবে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন একটা সুসংহত, সর্বজনকে গ্রহণকারী একটি সমাজকে চাইবো, কল্পনা করব, তখন আমাদের প্রথম যে কাম্য কাজ সেটি হলো এই শিক্ষকদেরকে কিন্তু ঘর থেকে বেরিয়ে আসতে হবে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, এই কথা কিন্তু আমরা শুধুমাত্র এই বাক্য সরস্বতীর জন্যই ব্যবহার করব না। এটা প্রয়োজন হয়ে পড়ছে, সমাজের প্রয়োজন হয়ে পড়ছে। দেখুন আজকের একটা এই যে আহ্বান, বিজেপি শিক্ষা সেলের যে আহ্বান, এই আহ্বানে আমরা প্রত্যেকে এসে অংশগ্রহণ করেছি। যারা এসেছি আমরা প্রত্যেকেই জানি যে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের অত্যাচার, বিভিন্ন রকমের লাঞ্ছনা, এগুলোকে অতিক্রম করে এসে এখানে একত্রিত হয়েছে। এবং আমরা প্রত্যেকে একটা জায়গায় একমত, একটা জায়গায় একটা ভাবনায় বিশ্বাস করছি যে এই মুহূর্তে যেভাবে এই সমাজ চলছে, এই রাজ্য চলছে, এইভাবে যদি চলে তাহলে এর পরের প্রজন্ম আর চলবার মতন জায়গায় থাকবে। আমরা একজন মাস্টার মশাই, আমরা শিক্ষকতা করি, আমরা জানি যে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে হলে এর পরের দিন সেই দিন আসছে যে আমরা তাদেরকে এই রাজ্যের মধ্যে রাখতে পারবো। তাহলে হবে এটাই যে একদিক দিয়ে আমরা বলবো যে পরিবারকে প্রবোধন করা দরকার, পরিবারকে একত্রিত করা দরকার, আর অন্য দিক দিয়ে আমরাই সেই সমস্ত বাবা মারা যারা নিজেরাই প্রথমে চাইবে যে আমার ছেলে মেয়ে যেন এই রাজ্য থেকে বেরিয়ে যায়। একটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? এই চিন্তার মধ্যে দ্বিচারিতা চলে আসছে না? আমি একদিক দিয়ে একরকম বলছি আর একদিক দিয়ে আরেক রকমের আচরণ করছি। তাহলে আমার বাক্য এবং আচরণ যদি আমার নিজের কাছে বিশ্বাসযোগ্য না হয়, সমাজের কাছে বিশ্বাসযোগ্য হবে কি? বিশ্বাসযোগ্য হবে। সমাজ তাই বিশ্বাসও করে না অনেক। এবং আমরা যারা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ কিংবা বিজেপি শিক্ষা সেলের সঙ্গে যুক্ত, আমরা প্রত্যেকে জানি আমাদের একটা মূল্যবোধগত জায়গা আছে, একটা বিচারধারাগত দিক আছে। যে বিচারধারাগত দিক আমাদের বিচারবোধের কেন্দ্র থেকে উৎসারিত হয়েছে। এবং এই বিচারবোধের কেন্দ্র হলো এটাই যে ভারতবর্ষ, আমাদের মূল লক্ষ্য হলো ভারতবর্ষ, আমাদের চিন্তার কেন্দ্র হলো ভারতবর্ষ, আমাদের চিন্তা, স্বাভিমান, মূল্যবোধ সমস্ত কিছু কেন্দ্রে লুকিয়ে আছে ভারতবর্ষ। মা কি ছিলেন এবং মা কি হইয়াছেন, এটাই শুধুমাত্র বিতর্কের অবসান নয়, মা কি হইবেন, আমরা সেই প্রকল্পের জন্য অগ্রসর হচ্ছি।
ফলে মা কি হইবেন এই প্রকল্পের জন্য যখন আমরা অগ্রসর হব, তখন আমাদের মাথার মধ্যে এই কতগুলো চিন্তা ভাবনা করা দরকার, প্রয়োজন, যে ভারতবর্ষকে যখন বুনিয়াদী কাঠামোয় নির্মাণ করতে হবে, তাহলে ভারতবর্ষ যা ছিল সেই ভারতবর্ষের চরিত্রকে বোঝা করতে হয়েছে। কারণ ভারতবর্ষের সত্তা থেকে যদি ভারতবর্ষকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে যাকে পাওয়া যাবে সেটা হলো খোলসবিহীন সাপ বা সাপবিহীন খোলস। কেউ কারোর সঙ্গে মেলে না, কেউ কারোর সঙ্গে সম্পর্ক রাখে না, এটা হতেও পারে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন শিক্ষক হিসেবে সমাজে বিভিন্ন ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করছি, আমরা জানি কোথায় কি হচ্ছে না হচ্ছে। রাজ্য সরকার আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষকদের সঙ্গে কোথায় কি লাঞ্ছনা করেছে, বঞ্চনা করেছে, তার যদি তথ্য পরিসংখ্যান দেওয়া হয়, সেটা শুধুমাত্র তথ্য পরিসংখ্যানের বাহার এবং ব্যয়বহুলতায় বাড়বে, আর কিছু পারবে না। মূল জায়গাটি তো হলো এটাই যে আজকে এমন একটি সামাজিক পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি, যে সামাজিক পরিস্থিতি আমাদেরকে ক্রমাগত একই কথা বলে যাচ্ছে যে এইভাবে আর চলতে পারে না, এবং এইভাবে যদি না চলতে পারে তাহলে আমাদেরকে পরিবর্তনের জন্য এগোতে হবে, আমাদেরকে নতুনতর একটা সংকল্পের পথে এগোতে হবে। এবং নতুনতর সংকল্প হলো এটাই যে উন্নত ভারত, বিকশিত ভারত এবং বিকশিত বাংলা। সেই বিকশিত বাংলাদেশের জন্য যদি আমাদেরকে এগোতে হয়, আমাদেরকে সবার আগে এই একটা বোধ নিতে হবে যে হাই হাসি হাই দেখ দাদু, মানুষ নিকটে গেলে প্রকৃত সারস সরে যায়। এ কথা কবি বললেও আমরা একটু বিশ্বাস করবো যে মানুষ যদি যথার্থই মানুষ হয়, তাহলে তার পাশে সবাই থাকে। এবং আমার জীবনের অভিজ্ঞতা, সম্প্রতি আমি আমার বাবাকে নিয়ে কতগুলো জায়গায় ছুটে বেরিয়েছিলাম। আমার বাবা রোগগ্রস্ত, ভীষণ রকমভাবে রোগগ্রস্ত, ভীষণ একাভাবে এই কাজ করতে শুরু করেছিলাম। আমি ভেবেছিলাম যে এই ভারতবর্ষ স্বার্থপরের ভারতবর্ষ, এই বাংলার প্রত্যেকটা মানুষ স্বার্থপর। কিন্তু দেখলাম যে যে সমস্ত মানুষজনদের কাছ থেকে উপকার পেয়েছি, সাহায্য পেয়েছি, জীবনে দ্বিতীয়বার আর সেই সমস্ত মানুষজনদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। কিন্তু সেই যে উপকার, সেই যে সাহায্য আমাকে বোঝালো এইটা যে ভারতবর্ষের অন্তর কিন্তু এখনো সেই ভারতবর্ষের জায়গায় আছে, বাঙালি সত্তা কিন্তু এখনো সেই বাঙালি সত্তার জায়গায় আছে। কিন্তু আমরা ভীষণ রকম ভাবে পথভ্রষ্ট, আমরা লক্ষ্যহীন হয়ে পড়ছি, এবং এই সরকার চাইছে যেন আমরা লক্ষ্যহীন হয়ে যাই। কারণ শিক্ষাকে যদি শেষ করে দেওয়া যেতে পারে, তাহলে বাংলাকে শেষ করে দেওয়া মুহূর্তে না। এবং যে কোনো সমাজের ক্ষেত্রে তাই হয়েছে। সমাজ যখন অত্যন্ত রকমভাবে কলুষিত হওয়ার পথে অগ্রসর হয়েছে, একজন শিক্ষক কিন্তু সবার আগে উঠে এসেছে, এগিয়ে এসেছেন। মাস্টারদা সূর্য সেন তিনি শুধুমাত্র বিপ্লবী ছিলেন না, তিনি একজন শিক্ষক ছিলেন। ফলে এই সমস্ত মানুষজনদের কথা আমাদেরকে কল্পনা করতে হবে। আগামী দিনে শুধুমাত্র সংকল্প যাত্রা, বিজেপির সংকল্প যাত্রা শুধু নয়, তার সঙ্গে আমাদেরকে এটাও ভাবতে হবে যে এর দ্বারা বাংলা, বাঙালি জীবনযাপন, জীবনধারার মধ্যে কি পরিবর্তন আমরা আনতে পারি, কি পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করতে পারি। যদি রাজনৈতিক পরিবর্তন, চিন্তার পরিবর্তন না হয়, সমাজের পরিবর্তন না হয়, তাহলে সেই পরিবর্তন হবে কি? সিপিএম গিয়ে তৃণমূল এসেছে, তৃণমূল গিয়ে বিজেপি আসবে, কি হবে? পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক নয়, পরিবর্তন মানসিক এবং আধ্যাত্মিক। ভারতবর্ষ এবং বাংলাকে দুটো ক্ষেত্রে যদি আধ্যাত্মিকভাবে পুনর্নির্মাণ করা না যায়, তাহলে মানুষের মধ্যে মূল্যবোধ, বিচারধারা, বিচারবোধ এগুলোকে তৈরি করা যাবে। আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটি কথাই বলতে পারি যে এমন একটি সময়ে আমরা এসে দাঁড়িয়েছি, যে সময়ে আমাদের প্রত্যেককে হাতে হাত রেখে চলতে হবে। রবি ঠাকুর বলেছিলেন যে পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা এখন চলতি হাওয়া গ্রন্থি। চলতি হাওয়া হলো গেরুয়া। এই গেরুয়ার রঙে আমাদের প্রত্যেকে রাঙিয়ে যেতে হবে, নিজেদেরকে রাঙাতে হবে, এবং সমগ্র বাংলার মাটি, আকাশ, বাতাস, জল সমস্ত কিছুকে রাঙিয়ে দিতে হবে। কারণ বাঙালি সত্তা হলো নির্মুখের সত্তা। এই দুই সত্তা মুদ্রার একটি নয়, সমগ্র মুদ্রাটি হলে আর এই মুদ্রাকে যদি আবার পুনরায় আবিষ্কার করতে হয়, আমাদের প্রত্যেককেই হাতে হাত রেখে অগ্রসর